একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যে ক্লাস নিয়েছিলাম এর আগে, সেটা ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্ট্রোডাকশন, এবং এরপরে আমরা ট্রান্সফরমেশনে গিয়েছিলাম কমপ্লেক্স থেকে সিম্পলে। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে করব আমরা, এবং একই সাথে কম্পাউন্ড থেকে কিভাবে আমরা সিম্পল করব। তো এই ধারণাগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমি তোমাদের যে ইন্ট্রোডাকশন যে ক্লাসটা নিয়েছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, সেই ক্লাসের যা লিখে দিয়েছিলাম সেটা যদি তোমরা সামনে রাখো তাহলে তোমাদের এই আজকের ক্লাসটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। তো চলো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমেই আমি তোমাদের দেখাতে চাচ্ছি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। তো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে প্রথমে যেটা আমাদের লাগবে, আমরা জানি সেন্টেন্সগুলো নিয়েছিলাম তোমাদের আমি সহজেই, যে একটা কম্পাউন্ড সেন্টেন্স কি অ্যান্ড অর বাট যুক্ত, এবং এর আগে ভার্ব থাকবে, পরে ভার্ব থাকবে। তো একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ডের দুইটা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে অ্যাসার্টিভ কম্পাউন্ড, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ কম্পাউন্ড। তো আজকে আমরা অ্যান্ড যুক্ত প্রথমেই যেটা দেখতে চাইবো, অ্যান্ড যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ডের একটা ভ্যারিয়েন্ট আগে দেখাই। আমরা এই বাক্যটা একটু খেয়াল করি, হি স্টাডিড সিরিয়াসলি অ্যান্ড মেড গুড রেজাল্ট। অ্যান্ড যুক্ত কম্পাউন্ড, এটা অ্যান্ড আছে, আগে ভার্ব আছে স্টাডিড এবং পরে ভার্ব আছে মেড, কাজে এটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড। অ্যাসার্টিভ কিভাবে? আমি অ্যাসার্টিভ তোমাদের চিনেছিলাম এইভাবে যে শুরুতে নাউন প্রোনাউন থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। দেখো হি একটা প্রোনাউন, শেষে ফুল স্টপ, কাজে এগুলো তোমরা জানো, এগুলো আগের ক্লাসের আলোচনা। তো এই ধরনের বাক্যকে যখন আমরা কমপ্লেক্সে নিব, তখন আমাদের চিন্তা করতে হবে যে প্রথমটা যদি কজ হয়, পরেরটা যদি ইফেক্ট হয়, কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড রেজাল্ট, এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু অ্যাজ দিয়ে করতে পারি। অ্যাজ হচ্ছে কজ বোঝায়, তাহলে আমরা অ্যান্ড এর আগের ক্লজ যেটা থাকবে সেটার সাথে আমরা অ্যাজ যুক্ত করতে পারি। অর্থাৎ অ্যাজ হি স্টাডিড সিরিয়াসলি, তখন আর বাকিটুকু বসে যাবে। অ্যান্ড এর পরে সাবজেক্ট না থাকলে, এটা আমি আগের ক্লাসেই বলেছিলাম, অ্যান্ড এর পরে, বাটের পরে, অরের পরে যদি সাবজেক্ট না পাও তাহলে বুঝতে হবে প্রথম সাবজেক্টটা এখানে আছে ইনভিজিবল, সাবজেক্টটা ইনভিজিবল বাট সাবজেক্ট আছে। তো এইখানে অর্থটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে সে লেখাপড়া করেছিল সিরিয়াসলি, ভালোভাবে, এবং ভালো রেজাল্ট করেছিল। তাহলে ভালোভাবে লেখাপড়া করাটা কজ, আর এর ইফেক্ট বা রেজাল্ট হচ্ছে ভালো ফলাফল করেছিল সে। কাজে আমরা অ্যাজ দিতে পারি, অ্যাজ হি স্টাডিড সিরিয়াসলি অ্যান্ড অর বাট যেখানে থাকবে সেখানে একটা কমা দিয়ে দিতে হবে, এটাও তোমাদের বলা হয়েছে। সাবজেক্টটাকে আমরা রিপিট করলাম, হি মেড এ গুড রেজাল্ট। তাহলে অ্যান্ড যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে গেলে খুব বেশি ঝামেলা আমাদের নাই। আমি আরেকটা কথা ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের দিয়ে বলেছিলাম যে এইগুলো আমরা একেবারে সহজ সাধারণ কিছু ফর্মুলাকে মেনটেন করে নিয়ম মেনে চলে আমরা করতে পারি। অনেক বাক্য আছে যেগুলো এই সমস্ত নিয়মের আওতায় আসবে না, সেগুলো আমরা এগুলো শেষ করে তারপরে ওই ধরনের বাক্যগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটা বা দুটো ক্লাস নিব আশা করি ইনশাল্লাহ, তখন আমরা এই প্রবলেমগুলো দেখতে পাবো। আরেকটা উদাহরণ দেখো, যেটা ইম্পারেটিভ অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড, সেটাকে আমরা কি করে কমপ্লেক্স করি সেটা দেখে চলো।
দেখো এই বাক্যটা, হেল্প দ্য ডিস্ট্রেসড অ্যান্ড ইউ উইল গেট মেন্টাল পিস, এটাও অ্যান্ড যুক্ত কম্পাউন্ড। অ্যান্ড আছে শুরুতে ভার্ব আছে, দ্যাট ইজ অ্যান্ড এর আগে ভার্ব আছে হেল্প এবং অ্যান্ড এর পরে ভার্ব আছে গেট, কাজে এটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড। সেন্টেন্সটা শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে এবং শেষে ফুল স্টপ আছে। ইম্পারেটিভ চেনার জন্য একটা পথই তোমাদের বলেছিলাম আমি, যে শুরুতে মূল ভার্ব অথবা লেট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, তাহলে সেটাকে বলা হবে ইম্পারেটিভ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড। তো এইটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ ইউ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে ভিজিবলি কোনো সাবজেক্ট নাই, ইউটা সাবজেক্ট হিসেবে দেখা যায়। ইউ রিমেইনস হিয়ার ইন ইনভিজিবল থাকে ইউটা। এই জন্য আমরা যখনই এটাকে কমপ্লেক্স করছি তখন আমাদেরকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে এবং ইফের পরপরই সেই সাবজেক্টটা ইউ বসিয়ে ফেলতে হবে। তাহলে ইফ ইউ, এটা হচ্ছে ইম্পারেটিভ অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার নিয়ম। তোমাকে ইফ ইউ লিখতে হবে এবং লেখার পরপরে তুমি পুরো বাক্যটা লিখে ফেলবে, শুধুমাত্র অ্যান্ড হবে না এবং অ্যান্ড এর জায়গায় একটা কমা দিবে। ইফ ইউ হেল্প দ্য ডিস্ট্রেসড মানে বিপদগ্রস্ত, দেখো ডিস্ট্রেস পর্যন্ত লিখে ফেলেছি আমি, অ্যান্ড এর জায়গায় কমা হয়ে গেল। এখানে সাবজেক্ট আছে, কাজে নতুন কোনো সাবজেক্টে চিন্তা করার প্রয়োজন নেই, এখানে অলরেডি সাবজেক্ট দেওয়া আছে ইউ উইল গেট মেন্টাল পিস। খুব সহজ নিয়মটা। এবার আমরা চলে যাব বাটযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আমরা এতক্ষণ অ্যান্ড যুক্তটা করলাম, এখন আমরা বাট যুক্ত দেখি। দেখো বাটযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার কোনো ভেরিয়েন্ট নাই, একটাই, এক ধরনের বাক্য। He tried much but failed. দেখো বাটের পরে ভার্ব আছে failed, বাটের আগে ভার্ব আছে tried, কাজে এটা বাটযুক্ত কম্পাউন্ড। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন একটাই নিয়ম, সেটা হচ্ছে দো অথবা অলদো যুক্ত, এইটা তোমাকে যুক্ত করে দিতে হবে। শুধু দো অথবা অলদো লিখে ফেলতে হবে, বাক্যটা পুরোপুরি যা আছে তাই লিখে ফেলতে হবে। He tried much. এখানে কমা দিতে হবে বাটের জায়গায়, এবং বাটের পরে যদি সাবজেক্ট না থাকে, কমপ্লেক্স যখন তুমি করছো তখন তো তুমি দুটো ক্লজ বানাচ্ছ, কাজে তোমাকে সাবজেক্ট দিতে হবে। আর বাটের পরে সাবজেক্ট নাই মানে প্রথম সাবজেক্টটা বাটের পরে লিখতে হবে বা বাটের জায়গায় লিখতে হবে। He failed. হয়ে গেল এটা। এবার আমরা অরযুক্ত কম্পাউন্ড দেখব। অরযুক্ত কম্পাউন্ড, মুভ অর ডাই। অরযুক্ত কম্পাউন্ড গুলো অ্যাসার্টিভ হবে না, সাধারণত যে ধরনের বাক্যগুলো নিয়ে ডিল করা হয় সে বাক্যগুলো ইম্পারেটিভই থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হচ্ছে কমপ্লেক্স করার সময় ইফ ইউ ডু নট, আমরা খেয়াল করে দেখো অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে যখন কমপ্লেক্সে গেলাম তখন ইফ ইউ নিয়ে আসছিলাম, আর অরযুক্ত কম্পাউন্ড থেকে যখন আমরা কমপ্লেক্সে যাব
তখন আমাদের আনতে হবে ইফ ইউ ডু নট। ইফ ইউ ডু নট, তারপরে পুরো বাক্যটা লিখে ফেলো, মুভ, এবং অরের জায়গায় কমা দিয়ে দিলাম। অরের পরে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে এখন সাবজেক্ট লিখতে হবে। আমি একটু আগে তোমাদের বললাম যে অরযুক্ত কম্পাউন্ড গুলো সবই ইম্পারেটিভ হয়। তো এটাও যদি তোমার মনে না থাকে, তুমি যেহেতু ইফ ইউ ডু নট, অর্থাৎ একটা সাবজেক্ট তুমি ইউ নিয়ে আসছো, এই সাবজেক্টটাকে এখানে দিতে হবে, যেহেতু অরের পরে কোনো সাবজেক্ট নাই। তো ইউ, এবং এখানে বাড়তি একটা কাজ করতে হবে তোমাদের, বিশেষ করে কন্ডিশনাল মেনটেন করতে হবে। সেই কন্ডিশনাল মেনটেন করতে গেলে তোমাকে উইল দিতে হবে। অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইফ এর পরের অংশটা ফিউচার হয়, ফিউচার ইনডিফিনিট হয়, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। যাই হোক, ইউ উইল দিতে হবে, এই সত্যটা জেনে রাখো। ইউ উইল ডাই। ইফ ইউ ডু নট মুভ, যেখানে নিয়ে আসছি, অরের পরে সাবজেক্ট নাই, ইউ সাবজেক্টটা দিয়ে দিচ্ছে এবং উইল দিতে হবে সাথে, ইউ উইল, আর এই ডাই ভার্ব যেটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সটা মোটামুটি আমরা একটু দেখলাম। এবার আমরা একটু কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পলে যাওয়ার চেষ্টা করি। কম্পাউন্ড থেকে সিম্পলে গেলেও ঠিক ওই একইভাবে কম্পাউন্ড চারটা হবে। অ্যান্ড যুক্ত দুটো কম্পাউন্ড হবে, অ্যাসার্টিভ কম্পাউন্ড, ইম্পারেটিভ কম্পাউন্ড, বাট যুক্ত একটি কম্পাউন্ড হবে এবং অর যুক্ত একটি কম্পাউন্ড হবে। সেখান থেকে আমরা সিম্পলে দেখি কতটুকু যেতে পারি আজকে। আশা করি শেষ করতে পারবো। তো প্রথমে আমরা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড গুলো দেখি। অ্যান্ড যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ড দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে এরকম হয় যে বাক্যটা আমরা লিখেছিলাম সেটা কেমন ছিল? He studied seriously and made a good result। এই বাক্যটাই আমি সম্ভবত লিখেছিলাম। এই একই বাক্যের একটু ধরনটা দেখার চেষ্টা করি। তো আগের বৈশিষ্ট্যগুলো এই কম্পাউন্ডে আছে, এটা অ্যান্ড যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ড। এটাকে এখন আমরা সিম্পল করব। একই সাবজেক্ট থাকলে সাধারণত প্রথম ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হয়। তাহলে স্টাডিং সিরিয়াসলি, দেখো আমরা ভার্ব দিয়ে শুরু করেছি, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছি। স্টাডিং সিরিয়াসলি, এন্ড এর পরে সাবজেক্ট নেই, কাজে এই সাবজেক্টটাকে এখানে বসাতে হবে। হি মেড এ গুড রেজাল্ট। হয়ে গেল। এবার আমরা অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড যদি আমরা পাই এখানে, তাহলে কি হয়? আমি বাক্যটা লিখেছিলাম বোধহয় এরকম, হেল্প দ্য ডিস্ট্রেসড and you will get mental peace। এটা অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড। এটাকে আমরা সিম্পল করতে গেলে অ্যান্ড যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ডকে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে করেছি। অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ডকে সিম্পল করার সময় বাই যুক্ত করতে হবে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি।
বাই প্লাস V4 ফর্ম যেটাকে আমরা বলি, V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, এবং আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে মনে রাখার জন্য একটা নাম দিতে পারি V4। তো হেল্পিং, by helping the distressed, এবং তারপরে দেখো অ্যান্ডের জায়গা, অ্যান্ডের পরে যেটা আছে সাবজেক্ট অলরেডি আছে, তাহলে আমাদের আর কোনো ভাবনা নাই, এটা আমরা যা আছে তাই লিখে দেব। ইউ উইল গেট মেন্টাল পিস। হয়ে গেল। এবার আমরা বাটযুক্ততে চলে যাব। আমরা উদাহরণ লিখেছিলাম বোধহয় এরকম, দি ট্রাইড মাচ, but failed. বাটযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার জন্য নিয়ম একটাই, ঠিক সিম্পল করার জন্য নিয়ম একটা, সেটা হচ্ছে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, সত্ত্বেও, বাংলা অর্থটা হচ্ছে এখানে সত্ত্বেও। আর ইন স্পাইট অফ যখন তুমি দিচ্ছ তখন এই প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে শেষে কিন্তু অফ আছে। আর এবং আমরা জানি সাধারণ নিয়মে, ভার্বের নিয়মে আমরা জানি যে টু ছাড়া অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্ব যদি ব্যবহার করতে চাও তাহলে তার সাথে আইএনজি দিয়ে V4 ফর্মে ব্যবহার করতে হবে। তো আমরাও সেটাই করব, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, এবং এখন ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। ট্রাইড ভার্বটা হচ্ছে TRY, এটা প্রেজেন্ট ফর্ম, আইএনজি দিয়ে দাও ট্রাই, তারপর বাকি যা আছে লিখে দাও মাচ। এখন এই বাটের পরে তো সাবজেক্ট নাই, তো আমরা কিন্তু এখনো পর্যন্ত সাবজেক্ট ব্যবহার করি নাই, কাজে আমাদের এই প্রথম সাবজেক্টটাকে এখানে ব্যবহার করতে হবে, হি ফেইলড। সহজ নিয়ম একেবারে। সাধারণভাবে বাটযুক্ত বাক্য আসলে এই নিয়মের বাইরে আর কোনো নিয়ম নাই, কাজে এটা সহজ হয়ে যাবে। বাটযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা, বাটযুক্ত কম্পাউন্ড থেকে সিম্পল করা খুব সহজ নিয়মের ব্যতিক্রম নাই, কিন্তু অন্যান্য সবগুলোর মধ্যে কিন্তু ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, সেগুলো আমরা প্র্যাকটিসের সময় দেখবো ইনশাল্লাহ। তাহলে এখন আমাদের রইল কি, অরযুক্ত। অরযুক্ত কম্পাউন্ড থেকে এখন আমরা সিম্পলে যাব। একই বাক্য যদি আমরা লিখি, মুভ অর ডাই, এখানে স্বাভাবিকভাবে গ্রামার বইগুলো তোমাদেরকে যেভাবে লিড দেয়, যেভাবে তোমাদের সাজেস্ট করে, গাইড করে, সেখানে এই ধরনের কথা বলা থাকে যে অরযুক্ত কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়, অনেক বাক্য হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে কিন্তু কিছু বাক্য সঠিক অর্থটা দেয় না বা দিতে পারে না। বিষয়টা এরকম যে আমরা যখন ট্রান্সফরমেশন করি তখন যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটাকে যেই জিনিসই আমাকে বানাতে বলা হোক, সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সংক্রান্ত হতে পারে, ডিগ্রি সংক্রান্ত হতে পারে, সেটা ভয়েস সংক্রান্ত হতে পারে, আমরা ট্রান্সফর্ম করে যে বাক্যটা লিখি, অর্থাৎ যে উত্তরটা আমরা খাতায় লিখি, সেই প্রদত্ত সেন্টেন্স এবং আমাদের লেখা উত্তর দুটোর মিনিং সেম থাকতে হবে। কোনোভাবে আমরা মিনিং চেঞ্জ করতে পারি না। এই কথাগুলো আমি ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের বলেছি। মিনিং চেঞ্জ করার কোনো ক্ষমতা আমাদের নাই, আমরা শুধু স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি কিন্তু মিনিং চেঞ্জ করতে পারি না। সো
আমরা যদি উইদাউট দিয়ে করি তো অনেক সময় দেখা যায় ঠিক প্রদত্ত সেন্টেন্সের মিনিংটাকে আমরা বজায় রাখতে পারছি না। আমি প্র্যাকটিস ক্লাসে এই ধরনের বাক্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমি নিজে একটা ফর্মুলার কথা তোমাদের বলি, যে ফর্মুলাটা ব্যবহার করলে সেন্টেন্স যে ধরনেরই হোক, অর্যুক্ত কম্পাউন্ড যে ধরনেরই হোক, সেটাকে এই ফর্মুলা অনুযায়ী যদি তুমি সিম্পল করো তাহলে অর্থের আর কোনো সমস্যা হয় না। দেখো আমার বক্তব্যে কিন্তু আমি একবারও বলি নাই উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এটা করলে বাক্য ভুল হবে। আমি বলেছি কিছু কিছু বাক্যে অর্থটা বজায় থাকে না, বজায় রাখা যায় না। কিন্তু আমি যে ফর্মুলাটাতে তোমাদের করাতে চাচ্ছি সেই ফর্মুলাটাতে যে ধরনের বাক্যই হোক, অর্থাৎ সকল অর্যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করলে অর্থ বজায় থাকে। কাজেই ওই ফর্মুলাটাতে যাওয়াটাই আমি মনে করি তোমাদের জন্য ভালো। সেই ফর্মুলাটা হচ্ছে ইন কেস অফ ইয়োর ফেইলিউর টু, এই কথাটা at the beginning of the sentence, when you start to write the answer, you should use at the beginning of the sentence, or you should add by using in case of your failure to. এটা মনে রাখা খুব জটিল বা কঠিন আমার মনে হয় না। in case of your failure to, এই কথাটা দিয়ে তুমি যদি শুরু করো তাহলে তোমাদের সকল সকল বাক্যের অর্থ বজায় থাকবে। তাহলে আমরা দেখি ইন কেস অফ ইয়োর ফেইলিউর টু, আমি লিখে দিলাম। এবার আমার এখানে যে ভার্ব আছে, অর্যুক্ত বাক্যগুলোতে ইম্পারেটিভ হয়, একটু আগে আমি বললাম তোমাদের। কাজে সেই ভার্বের টু এর পরে যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে সেটা লিখে ফেলো, এবং সাবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্টের পরে তোমাকে ইউ উইল লিখতে হবে। ইউ উইল লিখে যা আছে লিখে দাও। এই হচ্ছে, এটা ব্যবহার করলে সকল ধরনের অর্যুক্ত কম্পাউন্ডকে তুমি সহজেই সিম্পল করতে পারবে। তো আমার আজকে টার্গেটে ছিল তোমাদের সাথে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে সিম্পলে যাওয়া। এগুলো যখন তোমরা খাতায় লিখে নিচ্ছ তোমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ভাইস ভার্সা চিন্তা করতে হয়, অর্থাৎ জাস্ট কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় তোমাকে ওইভাবে চিন্তা করে আসতে হবে, সিম্পল থেকে কম্পাউন্ডে আসতে গেলে তোমাকে এই চিন্তাটা করেই আসতে হবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সংক্রান্ত তোমাদের সাথে আমার যে আলোচনা ছিল সে আলোচনাটা এতটুকু পর্যন্তই। এখন আগামী ক্লাসে আমরা কি করব সেই সম্বন্ধে তোমাদের একটু ধারণা আমি দিয়ে দেব আজকে। আমাদের অনেকগুলো সময় চলে গেছে, অনেকটা সময় চলে গেছে। এখন যদি তোমাদের আমাদের যে ট্রেডিশনাল সিস্টেমের ক্লাস সেটা যদি শুরু হয় তাহলে ক্লাসে আমরা তোমাদেরকে হয়তো আরেকটু দ্রুত এগিয়ে নিতে পারবো। অনলাইনে হয়তো অতটা দ্রুত এগিয়ে নেওয়া যায় না, কারণ আমাদের শিক্ষকদের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায় যে বোধহয় কারো কারো অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরগুলো আমার আলোচনা থেকে ক্লিয়ার হলো না। ওদের কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনে প্রবলেমগুলো বুঝতে পেরে সেখানে ফোকাস করা আর অনলাইনে নিজের বিষয়বস্তুর উপর আলোচনা করা সেটা আমার মনে হয় এক জিনিস না। প্র্যাকটিক্যালি যখন তোমরা ক্লাসে থাকো তখন তোমরা কিন্তু সমস্যাগুলোকে একদম পয়েন্ট আউট করতে পারো যে এই জায়গাটা, এই জিনিসটা কি, তখন আমরা সেটার উপর আবার আলোচনা করি, তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আমরা দেখি, আমরা আশায় আছি হয়তো তোমাদের ট্রেডিশনাল ক্লাস শুরু হবে, তোমাদেরকে আমরা ফিজিক্যালি ক্লাসে পাবো। যদি সেটা হয় তাহলে তোমাদের সাথে আমরা আরো দ্রুত আলোচনা করতে পারবো, সময় যদিও আমাদের চলে গেছে অনেকটা। তো এখন যতদিন সেটা না হচ্ছে ততদিন পর্যন্ত অনলাইনে আমাদের ক্লাস করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, থেমে থাকতে চলবে না, সময় তো চলে যাচ্ছে ঠিকই। তো আমরা আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আগামী ক্লাস তোমাদের সাথে যেদিন আসছে সেদিন যেটা নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে ভার্বস। ভার্বের একটা চ্যাপ্টারই আছে, সেটা তোমরা স্কুল লেভেল থেকে জেনে আসছো এবং ভার্ব ব্যবহার করতেছো। ভার্ব ছাড়া তো আর বাক্য হবে না,
কাজে এটা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ওই আলোচনাটায় তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করবে এবং প্রয়োজনীয় যা কিছু জানার সেগুলো জানবে। প্লাস তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়, সেটা আমি আমার ক্লাসে বলেছি এর আগেও, যখন অনলাইন ক্লাস শুরু হয়েছিল তখন থেকে বলে আসছি যে যেই প্রশ্নগুলো আমাকে ক্লাসে তোমরা করতে, আমার লেকচার শেষ হওয়ার পরে তোমাদের মনে যে প্রশ্নগুলো জাগে, যে প্রশ্নগুলো তোমরা আমাকে আমার ক্লাসে করতে, যেহেতু সেই সুযোগটা এখন অনলাইন ক্লাসে নেই, তাহলে সেই প্রশ্নগুলো আমাকে কিভাবে করা যায়? আমাকে করা যায় যে তোমরা যখন সারা দিনের সকল কাজ সেরে সন্ধ্যার পরে পড়তে বসো, তখন তোমরা ফোন নিয়ে আমাকে ফোন করো। ফোনে যদি কথা বলতে তোমাদের বেশি টাকা খরচ হয়, তাহলে তোমরা আমার ফেসবুক আইডিতে সংযুক্ত হয়ে মেসেঞ্জারে আমার সাথে চ্যাট করো এই প্রবলেমগুলো নিয়ে, যে এই জিনিসটা আমি বুঝতেছি না, ওই আলোচনার ওই কথাটা আমি বুঝি নাই, বা আমার নিজের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি আমাকে জানাও। আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর, এই সমস্যাগুলোর সমাধান করার জন্য, এবং এটা তোমাদের এগিয়ে আসতে হবে। আমি মানে টোটালি প্রস্তুত আছি তোমাদের, এবং আমি অপেক্ষায় থাকি, তোমাদের ফোনের অপেক্ষায় থাকি, তোমাদের মেসেঞ্জার আমাকে নক করছো এরকম অপেক্ষা আমি থাকি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, সেটা খুব কমই পাওয়া যায়, খুব কম। তো তারপর নতুন করে আমি আমার ফেসবুক আইডি লিখে দিচ্ছি। এই ফেসবুক আইডিতে সংযুক্ত হয়ে তোমরা আমার সাথে মেসেঞ্জারে যুক্ত হতে পারবে, আমাকে নক করতে পারবে মেসেঞ্জারে। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটাতে যুক্ত হয়ে মেসেঞ্জার আমাকে নক করো, আমি রিপ্লাই করব। তাহলে তোমাদের সাথে আমি সমস্যাগুলো নিয়ে যথারীতি আলোচনা করতে পারবো। তাহলে তোমাদের আগামী ক্লাসের আলোচনায় থাকবে ভার্বস, এবং ভার্বের প্রাথমিক যে অবস্থাটা সেটা হচ্ছে এরকম: V1 আমরা জানি প্রেজেন্ট ফর্ম, V2 এটা জানি আমরা পাস্ট ফর্ম, V3 এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং V4 যেটা, এটা আমি নাম দিলাম V4, আসলে এটা হচ্ছে V1 এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি। এটা মনে রাখার জন্য তুমি V4 নামটা দিতে পারো। তাহলে এই চারটা ফর্ম তোমরা জানো, ভার্বের এই চারটা ফর্মের বাইরে আর কোনো ফর্ম নাই। এখন আমাদের আলোচনায় কি থাকবে? আসলে আমাদের আলোচনায় থাকবে যে একটা বাক্যে যখন আমি ভার্ব আমাকে ব্যবহার করতে বলা হয় বা আমি ব্যবহার করি, তখন আমি কখন কখন প্রেজেন্ট ফর্ম দ্যাট ইজ V1 ব্যবহার করি, কখন কখন পাস্ট ফর্ম ব্যবহার করি, কখন কখন V3 ব্যবহার করি, কখন কখন V4 ব্যবহার। অর্থাৎ এগুলো ব্যবহার আমরা কখন করতে পারি, সেন্টেন্সের কি বৈশিষ্ট্য থাকলে ভার্বের এই ফর্মগুলো, এই চারটার কোনটা হবে, কেন হবে, এই আলোচনাগুলো তোমাদের আগামী ক্লাসে শুরু হবে। একটা ক্লাসে হয়তো আমি শেষ করতে পারবো না, হয়তো দুটো ক্লাস লাগতে পারে, তিনটা ক্লাস লাগতে পারে। আমি চেষ্টা করব সহজ ভাষায় তোমাদের সাথে এগুলো আলোচনা করার, এবং তোমরা আশা করি নিজেরা প্রস্তুত হয়ে থাকবে। সবচেয়ে ভালো হয় তোমরা যদি এটার উপর একটা প্রাথমিক ধারণা বাসা থেকে নিয়ে তারপরে বই খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত থাকো, তাহলে এটা তোমাদের জন্য ভালো হয়। আবার সেই এক সপ্তাহ পরে তোমাদের সাথে দেখা হবে, তো সেই দেখাটা যেন ফ্রুটফুল হয়। একটা ক্লাস এক সপ্তাহে একটা ক্লাস পাচ্ছ আমার, তো এইটা যদি তুমি নিজেকে প্রস্তুত করে না রাখো, অন্তত একটা গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে ক্লাসে, যে আমি কেন কোন ক্লাসে যাচ্ছি, ইংরেজি ক্লাসে কি পড়াবে সেটা একটু জেনে আসি, একটু জেনে যাই, তাহলে আমি যা যা বলবো সেগুলো বুঝতে তোমার সুবিধা হবে। তো I just request all of you to have some primary knowledge on the topic I will discuss in my next class. Then you will enjoy the class actually. তখন ক্লাসটা ভালো লাগবে, মজা লাগবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে বোধহয় আরেকটা ক্লাস এখন শুরু হবে। তো আজকের আলোচনা এতটুকুই থাকুক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার কাছাকাছি থাকো। সময় চলে যাচ্ছে, পড়াশোনার সিলেবাসটা কিন্তু কমবে না, তোমাদের সিলেবাস কমার কোনো সুযোগ নাই।
এই পুরো সিলেবাসের উপরে তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে। কাজে আমার মনে হয় তোমরা পড়াশোনাটাকে একটু করার চেষ্টা করো, একটা রুটিন করে বাসায় 3-4 ঘন্টা অন্তত প্রতিদিন পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনার কাছাকাছি থাকো, তুমি ছাত্র, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সরকার আসো।